রাজন যেদিন অফিসে যাওয়ার সময় শার্ট আয়রন নেই বলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার চুলের মুঠি ধরল, সেদিনও বের হয়ে যেতেই আমি আয়নার সামনে গিয়ে চুলের ঘোড়া ধরে কাঁচি দিয়ে এক পোঁচ দিয়ে আমার 1.5 হাত লম্বা চুল কেটে ফেলেছিলাম। কেন জানি চুলগুলো কেটে ফেলার পরে হঠাৎ করে আমার ভেতরের রাগটা পানি হয়ে গেছিল। আমার 7 বছরের মেয়েটা আয়নার সামনে এভাবে আমাকে দেখে কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ করে হেসে দিয়ে বলল, ম্যাম, ইউ আর লুকিং সো কিউট। আমি সোজা শাওয়ার নিতে চলে গেলাম। বের হওয়ার পর নিজেকে ভীষণ হালকা লাগছিল। বাসায় ফিরে আমাকে দেখে রাজন বিস্ময় মিশ্রিত ক্ষোভ নিয়ে দেখল। জানি বিয়ের 9 বছরের মাথায় আমার হঠাৎ এতটা রিয়াকশন দেখে এতটা অবাক হয়েছিল যে এ ব্যাপারে কথা বলার সাহস করেনি। আমার ননাস দেখে বলল, মৌরি, চুল কেটেছ কেন? তো এমন বিশ্রী করে পার্লারে চলে যেতে পারতে। যেটা পারো না সেটা নিয়ে নিজে পাকামি করতে কেন যাও? আমি হেসে বলেছিলাম যে চুল সৌন্দর্য বর্ধনের চাইতে তার মালিককে আঘাত করতে দুর্বলতা হিসাবে কেউ ব্যবহার করে, তা থাকার চাইতে না থাকাই ভালো। রাজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থাকলেও কোনো উত্তর করেননি, আর আমার ননাস সবটা বুঝেও ভাইয়ের দোষটা খুব কৌশলে এড়িয়ে গেলেন। রাজনের চাচাতো বোনের বিয়েতে যাব বলে যেদিন শাড়ি পরার পর রাজন বলল, শাড়ি কেন পরেছ? নিজের শরীরটা দেখেছো? পেটে 2 মণ চর্বি। এটা বদলে একটা সালোয়ার কামিজ পরে নাও জলদি, হাতে সময় খুব কম। চোখ মুছতে মুছতে বিয়েতে পরব বলে এতদিন ধরে পছন্দ করে রাখা শাড়িটা বদলে সালোয়ার কামিজ পরে এলাম। তবে শুধু বিয়ে বাড়িতেই গেলাম, যেন কিছুই উপভোগ তেমনি কিছু করতে পারলাম না। বাসায় ফিরে এসে পরের দিন যত কটা শাড়ি ছিল সব কটা বিলাই দিলাম। দিয়ে দেওয়ার পর ভীষণ তৃপ্তি পেয়েছিলাম। রাজন যখন জানতে পারলো এই ঘটনাটা মেয়ের কাছ থেকে, যে সব শাড়ি আমি বিলিয়ে ফেলেছি, তখন শুধু একটাই কথা বলেছিল, একটু বেশি বাড়াবাড়ি করে ফেললে না? ইলিশ মাছটা আমি ঠিক আমার শাশুড়ির মতো ভালো রাঁধতে পারি না। শুনতে শুনতে যখন 10 বছরের মাথায় আমি ইলিশ মাছ পাকাপোক্তভাবে নিচে রাঁধা বন্ধ করে দিই, বুয়াকে দিয়ে রাঁধাই, সেদিন আমার শাশুড়ি মা বলেছিলেন, বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো না। আমি শান্ত স্বরে জবাব দিয়েছিলাম, তেজ আর কই দেখাতে পারলাম মা, বরং আমি তো আমার অপরাগতা মেনে নিলাম। রাজন বলেছিল, মুখে মুখে তর্ক করছো কেন মৌরি? ভালো না লাগলে রেঁধো না, কে খেতে চাইছে? সেই থেকে আজ 15 বছর ইলিশ মাছ রাঁধি না। আমার মায়ের বয়স হয়েছে, মা একা থাকে, একা হাতে সবটা করে উঠতে পারে না দেখে রাজনকে বলেছিলাম, মাকে একটা ওয়াশিং মেশিন কিনে দেব। বাবা মা আপত্তি করা সত্ত্বেও রাজন ভালো দেখে একটা ওয়াশিং মেশিন কিনে দিল। বাড়িতে সেটা সেট করিয়ে দিয়ে হাসি মুখে বলেছিল, মানুষ শ্বশুরবাড়ি থেকে গিফট পায়, আর আমাকে শ্বশুরবাড়িতে গিফট করতে হচ্ছে। কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়েছিল। বললাম, বেশ তো, তাহলে আগেই না করে দিতে, খামোখা তোমার পয়সা খরচ করতে হলো। রাজন বলেছিল, আমি ছোট লোক বলেই পয়সার কথা তুলেছি হয়তো বা, তবে সেই শেষ। এত বছরের সংসারে আর কখনো মন চাইলেও বাবা মায়ের জন্য কিছু কিনে দিতে বলিনি নিজের থেকে। বিয়ের 3য় দিনে যখন আমার মেয়ে মাইশা বিশাল ট্রলি ব্যাগটা সহ রাত 9টা নাগাদ বাড়িতে এসে হাজির হলো, তাও আবার একা, আমাদের বিস্ময়ের সীমা রইল সেদিন। এভাবে একা হুট করে চলে আসার কারণ জানতে চাইল মাইশা। বলেছিল, শ্বশুরবাড়িতে ফুফু শাশুড়িদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে তাকে বেয়াদব বলে সম্বোধন করেছে তার শাশুড়ি। তার স্বামী সাম্য ও তাদের পক্ষ নিয়ে বলেছে, ওনারা যখন চাইছে তো করলেই পারতে, খামোখা আগ বাড়িয়ে নিজেকে শিক্ষিত ও বেয়াদব প্রমাণ না
করলেই কি হতো না? উত্তরে মাইশা বলেছে, যারা এটা জানে না যে পায়ে হাত না দিয়েও সম্মান করা যায়, তারা সম্মান পাওয়ারই যোগ্য নয়। এই কথা বলে সেও বাড়িতে একা এক মুহূর্তেও দাঁড়ায়নি। যে বাড়িতে যেতে না যেতেই তারা সে কতটা আদর আর কতটা বেয়াদব সেটা যাচাই করে ফেলেছে, তাদের সাথে ভদ্রতা দেখানোর কিছু নেই বলেই সে চলে এসেছে। রাজন তাচ্ছিল্যের স্বরে বলে, যেমন মা তার তেমন মেয়ে হয়েছে। মাইশা ফুঁসে ওঠে, ভুল বললে বাবা, আমি না মায়ের মত না, আর হতেও চাই না, বরং মায়ের উচিত ছিল আমার মতো হওয়া। সেদিন মায়ের উচিত ছিল নিজের চুল না কেটে ফেলে তোমার হাতটা ভেঙে দেওয়া, কারণ চুলেরও তো কোনো দোষ ছিল না। বলো, দোষ যা ছিল সবটাই তোমার হাতের। শাড়িগুলা বিলিয়ে না দিয়ে ওগুলো আরো বেশি করে পরা উচিত ছিল, কারণ মা তো আর ফিল্মে নামতে যাচ্ছিল না যে বাতাসে শাড়ি উড়লে তার পেটটাও দেখতে সুস্মিতা সেনের মতন দেখতে লাগতে হবে। মায়ের উচিত ছিল সারাটা জীবন ইলিশ মাছ নিজের হাতে নিজের মন মতো করে রাঁধা, কারণ সে তোমার মা না, সে তোমার বউ মৌরি। তাকে কেন তোমার মায়ের মতো করেই সব রান্না পারতে হবে বলো বাবা? সে তো আমার মা, আমি তো আমার মায়ের হাতে রান্নাটাই বেশ উপভোগ করতাম। আর শোনো বাবা, তুমি সেদিন আমার শাশুড়িকে ওয়াশিং মেশিন কিনে দাওনি, দিয়েছ এক মেয়ে তার মাকে দিয়ে সংসার করিয়ে। আমার সব কিছুই তোমার, আমার টাকাই তোমার টাকা। তোমাকে কেন বাইরে কাজ করতে হবে বলে ভালো মানের মানুষটাকে ভুল বুঝিয়ে তার মাকে 2 পয়সার জিনিস দিয়ে সেটা নিয়ে গর্ব করে সেদিন মা না তুমি ছোট লোকের পরিচয় দিয়েছিলে? ভাবছো মা আমাকে এসব শিখিয়ে বড় করেছে? না বাবা, ভুল ভাবছো। বরং তোমার এসব আচরণ দেখে দেখে নিজেকে তোমাদের মতো পুরুষদের যোগ্য করে গড়ে তুলেছি, যেন আমাকেও মায়ের মতো একটার পর একটা স্যাক্রিফাইস করে পুরো একটা জীবন কাটাতে না হয়। আর আমি সেটা কাটাবো না, আর তাই চলে এসেছি। জানি আমাকে তুমি তাড়িয়ে দেবে না। কেন জানো বাবা? কারণ তুমি আমার বাবা, আর বাবারা পরের মেয়েকে যত সহজে আঘাত করতে পারে, নিজের মেয়েকে তত সহজে পারে না। আমি মাইশার কথায় ভেতরে ভেতরে কাঁপতে থাকি, কিন্তু কেন জানি আমার চোখের জল আসে না। আমি ভারসাম্য হারিয়ে ফেলি না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে শক্ত করে ধরে রাখে। আমি মাইশাকে দেখি, ম্যাম ইউ আর লুকিং সো কিউট বলা মেয়েটাকে দেখি যেন আমার সামনে এক অপরিচিতা দাঁড়িয়ে। আমি তাকে চিনেও চিনতে পারছি না, বুঝেও বুঝতে পারছি না। রাজন ঝট করে বসার থেকে উঠে পকেট থেকে সিগারেট বের করে। আমি মাইশার কথায় ভেতরে ভেতরে কাঁপতে থাকি। সিগারেটটা রাজন জ্বালিয়ে পরে বের করে সেটাতে আগুন ধরিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মা টেবিলে খাবার, তাও খুব খিদে পেয়েছে বলে নির্লিপ্তভাবে মাইশা ওর রুমে গিয়ে গান ছেড়ে কাপড় বদলাতে বদলাতে গুনগুনিয়ে নিজেও গান ধরে। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায় আর এগোতে পারে না। আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না।